দেখলাম না কোয়ালিটি কন্ট্রোলের সাম ফিলোসফি আর কিছু টেকনিক আছে। এগুলো টেকনিক বা ফিলোসফি, একটা ফিলোসফি উই আর অ্যাপ্লাইং সাম টেকনিক। আর কিছু কিছু স্ট্যাটিস্টিক্যাল টুল আছে। স্লাইডটা আমার এখানে নাই, ল্যাপটপে নাই, কোথায় গেল? আচ্ছা যাই হোক, মুখে একটু বলি, বেশিক্ষণ না, 5-10 মিনিট বলি। সেটা হচ্ছে, আমি এখানে একটু দেখাই তাইলে। কন্ট্রোল চার্ট, এটা মোর অফ স্ট্যাটিস্টিক্যাল টুল, ওর জন্য বেশি ইয়ে করলাম না। ও, শেয়ার করে নিই। আমরা আহ, দুটো চার্ট খুব প্রমিনেন্ট, একটা এক্স চার্ট আর একটা ওয়াই চার্ট ফর কোয়ালিটি কন্ট্রোল। দিস ইজ স্ট্যাটিস্টিক্যাল টুল, এক্স চার্ট আর আর চার্ট। ঠিক আছে, এক্স চার্ট হচ্ছে আমার, ধরো আমি ওই যে টুথপেস্টটা বললাম না, যে হোয়াট ইজ দ্য মিন ভ্যালু। মিন ভ্যালু হচ্ছে সে 100 গ্রাম, অ্যাকসেপ্টেবল কত হবে আমাদের, দিস ইজ দ্য অ্যাকসেপ্টেবল রেঞ্জ, তাই না? দিস ইজ সে 97, দিস ইজ 103। ঠিক আছে, এটা তো আমি অ্যাবসলিউট নাম্বার লিখলাম, বাট ওইটা আসলে এই এরকম একটা লিমিট করা থাকে, যে এটা মানে একটা লিমিট তারা সেট করে। সেট করার পরে তারা, এটা তো ইস মোর অফ এ ক্যালকুলেশন, স্ট্যাটিস্টিক্স বেসিস, আমি এরর কতটুকু অ্যালাউ করবো, কি করবো, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে, এটা বেসিস আমরা ইয়ে করলাম। করার পরে টাইম টু টাইম প্রোডাকশন কস্ট থেকে কিন্তু মেজার করবে। মেজার করলে কি হতে পারে, যে এরকম একটা মেজারমেন্ট আসলো, কি মনে হবে, প্রসেস আন্ডার কন্ট্রোল নাকি আউট অফ কন্ট্রোল? হ্যাঁ, আন্ডার কন্ট্রোল। সবাই ঘুমাচ্ছ নাকি? আমি তো বুঝতেছি না, যে আমি এই যে অনলাইনে ক্লাস নিয়ে, এটা একটা সমস্যা, যে তোমরা কতটুকু অ্যালার্ট বোঝা খুব মুশকিল হয়। ইট ইজ আন্ডার কন্ট্রোল, ঠিক আছে। আচ্ছা, এরকম যদি হয়, তখন কি মনে হবে? আউট অফ কন্ট্রোল। আউট অফ কন্ট্রোল। আচ্ছা, এখন আসলে এতটুকু পর্যন্ত যাবে না, তার আগে এটা আউট অফ কন্ট্রোল বোঝাবে। আর যদি এরকম হয়, লিমিট কিন্তু ক্রস করে, দের ইজ এ ট্রেন্ড, তাহলে কি বোঝা যাচ্ছে? অতি শীঘ্রই আউট অফ কন্ট্রোল হয়ে যাবে। এক্স্যাক্টলি, তখন কিন্তু সিস্টেম বর্ডার ক্রস করতে হবে না। ঠিক আছে, লাইন ক্রস করে আগে বুঝবে দের ইজ এ ট্রেন্ড। মানে এরকম পিকচার হলে দিস ইজ ওকে, র্যান্ডম, কখনো বেশি কখনো কম, রেঞ্জ, রেঞ্জের বাইরে একটা দূরে যে গেলে যাক, অসুবিধা নাই। বাট এরকম যদি হয়, অনেকগুলো রেঞ্জের বাইরে চলে যাচ্ছে, দিস ইজ আউট অফ কন্ট্রোল। এরকম একটা ট্রেন্ড আসলো, দিস ইজ আউট অফ কন্ট্রোল। ঠিক আছে, তাহলে কি হয়, যে যারা কোয়ালিটি কন্ট্রোল, তারা তো এত স্ট্যাটিস্টিক, এত সিস্টেম টিস্টেম বুঝবে না, তাদেরকে চার্ট দেওয়া হয়, তারা কত পর কি চার্টে বসে বসে জাস্ট এটা প্লট করবে। ঠিক আছে, এটা হচ্ছে এক্স চার্ট, মানে মিন মিন ভ্যালুর চার্ট। আর আরেকটা হচ্ছে আর চার্ট, হচ্ছে রেঞ্জটা তো কি হতো, কম বেশি হতে পারে না, রেঞ্জের জন্য এরকম একটা চার্ট করবে। দিস ইজ দ্য ভ্যালু, এখানে রেঞ্জ বেড়ে গেলে কি হবে আমার। আচ্ছা, এখানে কিন্তু কি বলতে, 10টা স্যাম্পল নিয়ে কিন্তু মিনটাকে প্লট করতেছে, এটা আমি বলতে ভুলে গেছি, দিস ইজ মিন চার্ট। ঠিক আছে, ইন্ডিভিজুয়াল না, 10টা নিয়ে একটা প্লট করবে। ঠিক আছে, এখন এখানে
স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেড়ে গেছে বা স্ট্যান্ডার্ড যে কোনো ভ্যারিয়েশন হচ্ছে, এটা কিন্তু মিন চার্ট থেকে বোঝা যাবে না। একটাতে স্ট্যান্ডার্ডেশন কম, একটাতে বেশি, হ্যাঁ, এটা করে আবার দেখো যে এটা ইয়ে হয়ে যাচ্ছে। এর জন্য সিমিলারলি এখানে কিন্তু আর্ট চার্ট গুলো রেঞ্জটাকেও ইয়ে করা হয়। রেঞ্জ অনুযায়ী এরকম বাড়তে থাকে তাহলে কি হবে, বোঝা যাচ্ছে যে আমার ডেভিয়েশন বেড়ে যাচ্ছে, হ্যাঁ। তো এটাও কিন্তু একটা ডিফেক্ট। আমাকে শর্টকাটে বললাম, আর এগুলো খুব বেশি টেকনিক্যাল, তো জাস্ট আমরা নামটা জানলে হবে। এই দুটো চার্ট খুব বেশি ইউজ হয়, এক্স চার্ট এবং আর্ট চার্ট। একটা প্রসেস ইজ আন্ডার, প্রসেস কন্ট্রোলের মধ্যে আছে কিনা এটা বোঝার জন্য। বা অনেকগুলো প্যারামিটার আছে কিভাবে মানে এই লিমিট গুলো কিভাবে সেট করে, সেগুলো একটু ম্যাথমেটিক্যাল জায়গায়, এত ম্যাথমেটিক্স এখন না যাই। জাস্ট আমরা জানা থাকলো যে আমাদের প্রোডাকশন প্রসেস কি হবে, এরকম একটা চার্ট, এটা তো ইঞ্জিনিয়াররা করে দিবে। কোয়ালিটি কন্ট্রোল কি করবে, খালি চার্টের মধ্যে তারা টাইম টু টাইম স্যাম্পল নিয়ে মিনটা প্লট করবে, প্লট করে দেখবে ইজ এর এনি ট্রেন্ড, নাকি ইটস র্যান্ডম, নাকি রেঞ্জের বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে বোঝা যাবে যে এই যে সিস্টেম, এটা দিস ইজ অ্যাবাউট কোয়ালিটি কন্ট্রোল, কিভাবে আমরা কোয়ালিটিটাকে কন্ট্রোল করতে পারি। আচ্ছা, আহ আর কি বলা যাবে কোয়ালিটি নিয়ে? আচ্ছা, ওই যে আমরা বললাম না যে টি মোডস, ওইটা আরেকটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল আছে। প্রোগ্রামাররা কোড লেখে না প্রোগ্রামের জন্য, তো বলা হয় যে ইফ ইউ ক্যান রাইট কোড ইউ আর এ প্রোগ্রামার। তুমি প্রোগ্রাম হবে কখন, যে তোমার কোড লেখার ক্যাপাবিলিটি আছে। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে ইউ আর এ গুড প্রোগ্রামার ইফ ইউ ক্যান ডিলিট সাম অফ দি কোডস। তার মানে কি, কাজ ঠিকই করবে, কিন্তু তুমি কি করলা, কিছু কিছু তুমি লিখলে 100টা লাইন একটা জিনিস ক্যালকুলেট করার জন্য, বা কি বলে যে অ্যাড্রেস করার জন্য তুমি একটা প্রোগ্রাম লিখে দ্যাটস 100 লাইন। পরে দেখলে যে এখান থেকে 20টা লাইন কমিয়ে দিয়ে তুমি আরো এটাকে এফিশিয়েন্ট করতে পারতেছো। ঠিক আছে, তাহলে কি বলতেছে যে ইফ ইউ ক্যান রাইট কোড ইউ আর এ প্রোগ্রামার, আর বলতে ইফ ইউ ক্যান ডিলিট সাম অফ দ্য কোড ইউ আর এ গুড প্রোগ্রামার। আর বেস্ট প্রোগ্রামার কে তাহলে, বেস্ট কাকে বলবো, কি মনে হয়? এখান থেকে একটা ক্লু পাবা না, দুটো এক্সাম্পল দিলাম, এখান থেকে বেস্ট কাকে বলবো? স্যার যে দুটোই করতে পারবে যে সিচুয়েশন অনুযায়ী। 10টা লাইন, যে 10টা লাইন মুছে ফেলছে ওটা লিখবেই না, সে ওটা না লিখে সে করতে পারবে। বোঝা গেল 3টা স্টেপ। তুমি কোড লিখতেছো, Yes, sir. 100 লাইন লিখলা, ইউ আর এ প্রোগ্রামার, কারণ তুমি কোডিং পারো। আর তুমি অ্যাকশন লেখার পর দিলেন এই 10টা লাইন তো রিডান্ডেন্ট, আমার সিস্টেমের লোড বেশি পড়বে, দরকার তো নেই, এটাকে আমার একটু এফিসিয়েন্ট করলাম, এই 10টা লাইন তো দরকার নেই, ফেলে দিলা, ইউ আর এ গুড প্রোগ্রামার। আর তুমি প্রথম থেকে ওই 10টা লাইন লিখলেন, ওইটা অ্যাভয়েড করলা, দেন ইউ আর দ্য বেস্ট প্রোগ্রামার। ইউনিক্সের ইয়েকে নাম তো ভুলে গেলাম। ইউনিক্স যে সিস্টেমটা যে ডেভেলপ করেছে, ইউনিক্স অপারেটিং সিস্টেম, ওর একটা খুব ইন্টারেস্টিং কথা আছে যে ওর স্যার ওর লিনাস টোরভাল্ডস। বোধহয় নামটা আমার এখন মনে নেই, হ্যাঁ। তো ওনার একটা খুব ইয়ে ছিল, সেটা হচ্ছে যে ওনার একটা এরকম ডায়লগ ছিল যে আমার বেস্ট প্রোডাক্টিভ ডে হচ্ছে সেদিন যেদিন আমি 1000 লাইন মুছে ফেলতে পারছিলাম ফ্রম মাই সিস্টেম। যে মোস্ট প্রোডাক্টিভ ডে হচ্ছে যেদিন আমি 1000 লাইন অফ কোড আমি আমার সিস্টেম থেকে মুছে ফেলতে পারছি, দ্যাটস দ্য মোস্ট প্রোডাক্টিভ ডে। দেখো, সিস্টেম লিন করা বা আমরা অ্যাজাইলিটি বলি, সবকিছু কিন্তু কি যে মানে যত মানে এই যে রিডান্ডেন্সি যত আমরা কমাতে পারি, তত আমাদের ইয়ে হবে। ঠিক আছে, আর কি পড়বো কোয়ালিটি নিয়ে? অনেক কিছু তো বললাম। কি কি বললাম বলতো, আমরা একটু রিক্যাপ করি। শুরু করলাম কি দিয়ে? স্যার 5S। 5S, স্যার, তাই না? ইয়েস স্যার। রিকল করতে পারবা 5S? 5S কি কি? ফার্স্টে কি? স্যার Sort, ফাইভ, sort করা, ফার্স্ট sir. সর্ট, আচ্ছা, সেকেন্ড অর্ডার, আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, আমি শাইন। একটু বলি নাই, স্যার যদি আমি খুব শর্টকাটে পড়াচ্ছি একটু বুঝতে হবে, কারণ আমি এই লাস্ট ব্যাচ আগে যে কোশ্চেন করেছিলাম, তারা লিখতে পেরেছে হোয়াট সর্ট, 5টা নাম লিখতে, ডিফাইন করতে পারে না ঠিক মতো। সর্ট সর্ট মানে কি, যেটা আবার কোনটা দরকারি কোনটা দরকারি না সেই সর্ট করা, হ্যাঁ। সেকেন্ড স্টেপ কি, সর্ট করার পরে কিন্তু সেকেন্ড স্টেপ, যেগুলো দরকারি না সেগুলো ফেলে দিলাম, তারপর যেগুলো দরকারি সেগুলো কোথায় রাখবো, কিভাবে রাখবো, দ্যাট ইজ সেট ইন অর্ডার, সেকেন্ডটা। ঠিক আছে,
যেমন আমরা সবচেয়ে প্রমিনেন্ট এক্সাম্পল যেটা মনে থাকবে শ্যাডো বোর্ড, এটা তো মনে থাকার কথা। হ্যাঁ, আরো অনেক কিছু আছে, এগুলো তো ডিটেল বলি না। তারপর যে কালার মার্কিং কিভাবে রাখবো। হ্যাঁ, দিস ইজ সেট ইন অর্ডার। সেট ইন অর্ডার তিনটা প্রিন্সিপাল আছে কি, দেখতে হবে কোথায়, মানে ভিজিবল হতে হবে খুব ইজিলি। হ্যাঁ, তারপরে হ্যান্ডেল করা মানে রাখার, ওখানে নেওয়াটা ইজি হতে হবে, রাখাটাও ইজি হবে। আমি একটা শ্যাডো বোর্ড বানালাম, বোর্ডে আমি 7 ফিট হাইটের ওয়ালের মধ্যে লাগালাম, হবে? প্রিন্সিপালটা ফলো কর, হলো। নামাতে গেলে কি লাগবে, আমার একটা টেবিল লাগবে বা একটা চেয়ার লাগবে বা একটা সিঁড়ি লাগবে, তাই না? ডিফিকাল্ট। সুতরাং রাখবো যেন ঢুকলেই চোখে পড়ে কোথায় আছে, এবং ওখান থেকে ইজিলি নিতে পারবো, ইজিলি ওখানে রিপ্লেস করতে পারবো। দিস ইজ সেট ইন অর্ডার। তারপরে থার্ডটা কি, শাইন। আমি বলে দিই, এটা দিব না কোশ্চেন, একবার ট্রু ফলস এটা দিয়েছে যে শাইন ইজ নট অ্যাবাউট ক্লিনিক, ইটস অ্যাবাউট নট ক্লিনিক। 50% ছেলে এটাকে ফলস বলছে। কনসেপ্ট ক্লিয়ার হলে তো ক্লাস ফলো করলে, এবং স্লাইডের মধ্যে লেখা আছে একদম স্পেসিফিকলি এই কথাটা, তারপর দেখা গেলো যে অলমোস্ট 50% ছেলে ভুল করে বলে ফেলছে। এটা তোমরা এখন মুখস্থ করে জানি, এটা কিন্তু আর দিব না। বাট বললাম আর কি যে শুধু 5টা নাম জানলে হবে, এটার তো ইমপ্লিকেশনটা বুঝতে হবে। ঠিক আছে, তারপরে স্ট্যান্ডার্ডাইজ, একটা জিনিস কিভাবে করব, মেথডটা প্রপারলি করতে হবে। স্ট্যান্ডার্ডাইজ করার সুবিধা কি, স্ট্যান্ডার্ডাইজ কিন্তু অনেক সুবিধা আছে। ধরো আজকে আমি একটা কাজ করতেছি, কালকে আমি চলে গেলাম, আরেকজন নতুন জয়েন করলো, তার জন্য কাজটা বোঝা কি খুব ডিফিকাল্ট হবে যদি এরকম স্টেপ বাই স্টেপ বলা থাকে, কি করবে তারপরে কি করবে তারপরে কি করবে। হ্যাঁ, সুতরাং দিস ইজ স্ট্যান্ডার্ডাইজেশন। আর লাস্ট হচ্ছে সাস্টেইন, যে আমরা যে 4টা জিনিস যে শিখলাম, যেটা আমিও ফেল করি সাস্টেনেবিলিতে। আমিও মানে আমার কি বলে যে যখন সেমিস্টার শুরুতে আমার রুম কিন্তু খুব ক্লিন থাকে, এই যে তোমাদের পরীক্ষা হবে তারপর রুম অনেক ক্লিন, বাট 1-1.5 মাস পরে আবার যে অবস্থা সে অবস্থা চলে যায়। সাস্টেন শুরুর সময় করি, অনেক গুছিয়ে পেঁচে রাখি, বাট সামাও তারপরে আর এটা মেনটেন করতে পারি না, সুতরাং খুব একটা লাভ হয় না। আমার এই 6 মাস মধ্যে রুমটা 1 মাস গোছানো থাকে, খুব একটা লাভ হয় না। বাকি সমস্ত ট্রাবল ফেস করি, অনেক সময় জিনিসপত্র খুঁজে পাই না রুমে। আমি এটা জানি রুমের মধ্যে আছে, রুমের বাইরে নাই, কিন্তু খুঁজতে তো অনেক টাইম লাগে তখন। বা সবকিছু যদি গুছিয়ে রাখি তখন আর হয় না। সাস্টেনেবিলিটি হচ্ছে, আর সাস্টেনেবিলিটির জায়গায় একটা এবার ভালো জিনিস করবো। আমি আমি রুমের মধ্যে একটা এরকম পোস্টার না, একটা স্লোগান এরকম লিখে রাখবো যে প্লিজ ফলো 5S। তাহলে চোখে পড়লো তো অ্যাটলিস্ট কিছুটা অ্যাওয়ারনেস হবে, হবে না? কি মনে হয়? ইয়েস স্যার। সবসময় মনে থাকে না, বাট যদি চোখে পড়ে দিলে, আর আমি তো সাস্টেন, আমি যেটা করলাম এটা সাস্টেন করছি না, ভুল করছি, তাহলে তো আবার অ্যালার্টে কিছু না, ডেলি আমি 5-10 মিনিট টাইম দেই এটার পিছনে, হয়ে যাবে গুছানো। কিন্তু না দিলে জমতে যদি এমন অবস্থা হয় তখন ইচ্ছা হয় না যে গুছানো, কারণ আমার একটা মোটামুটি আইডিয়া থাকে তো কোনটা কোথায় আছে, তারপর খুঁজতে টাইম লাগে। তাহলে দিস ইজ সাস্টেনেবল। আর হোয়াট ইজ দ্য 6th এখন যেটা নতুন অ্যাড হয়েছে, সেফটি স্যার। সেফটি। ঠিক আছে, মানে ওয়ার্ক প্লেসের সেফটি ইজ এন ইম্পর্টেন্ট থিং। সেফটি কিন্তু অনেক ডাইমেনশন আছে। সাইকোলজিক্যাল সেফটি কি বলো? একটা ফিজিক্যাল সেফটি তো সবাই জানি যে মানে হেলথ হ্যাজার্ড, বাট আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে সাইকোলজিক্যাল সেফটি। তার মানে কি? স্যার পারসিভড সেফটি, লাইক আই ফিল যে আমি সেফ আছি এখানে, আহ কাজে হচ্ছে মনোযোগ দিতে পারবো। এটা আরেকটা ডাইমেনশন আছে, সেটা হচ্ছে যে আহ, মানে কি বলবো এটাকে, কিভাবে বলবো যে মানে একটা ফেয়ার কাজ না করা, যে তুমি যেটা মানে তুমি সাইকোলজি, যে তুমি একটা জিনিস পছন্দ করতেছো না, হ্যাঁ, বা তুমি একটা জিনিস সাজেস্ট করবে তোমার বসকে, বাট সাহস পাচ্ছ না যে এটা বললে তো বক্স পছন্দ হলে বস বকবে। হ্যাঁ, অন্যদের সামনে আমাকে আন্ডারমাইন করবে, তারপর বলবে এই 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 এরকমের দোষ করেছে। দিস ইজ এইটা, এই যে মানে প্রোটেকশন ফ্রম ফিয়ার, এটা হচ্ছে মেইনলি সাইকোলজিক্যাল সেফটি, যে আমি যেন মন খুলে কথা বলতে পারি, আমি ভুল বলতে পারি কিন্তু সেটার জন্য আবার কোনো রিপারকেশন না হয়। ঠিক আছে, তো ওয়ার্ক এনভায়রনমেন্টে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু এখন, যে সাইকোলজি। ফিজিক্যাল সেফটি তো এটা এক্সপ্লেন করার কিছু নাই। আর সাইকোলজি আমি খুব শর্টকাটে বললাম, বাট জিনিসটা তো বোঝা গেল হোয়াট ইজ সাইকোলজিক্যাল সেফটি। Yes, sir. ঠিক আছে, খুব সিম্পল ভাবে তুমি, আচ্ছা আমি এটা বললে তো কেউ আমাকে খেপাবে,
বা কেউ বলবে যারা এই তো কিছুই জানে না, আমাকে আন্ডারমাইন করবে, হ্যাঁ, আমাকে ডিমিন করবে, এই যে ফেয়ারটা কাজ করলে কিন্তু মানুষ ঠিক মতন কাজ করতে পারে না। ঠিক আছে, তো সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ডাইমেনশন, যে ফিজিক্যাল সেফটি তো সবাই বুঝি, বা সেফটি বলতে কিন্তু আমরা ওই আমাদের কি বলে যে সাইকোলজিক্যাল সেফটি কিন্তু এখন আমাদের জন্য ইম্পর্টেন্ট। আর কি বাদ পড়লো কোয়ালিটি থেকে? না, মোটামুটি আমি তো খুব শর্টকাটে ইয়ে করলাম। প্রিপারেশন কিন্তু তোমাদের একটু টাইম লাগবে, বাট সেটা তো তোমাদের দায়িত্ব, আমার পড়ানোর দায়িত্ব। আমি মোটামুটি আজকে অনেক এফিশিয়েন্টলি ক্লাস নিলাম না, কি মনে হয়? খুব অল্প ইয়েস স্যার। টাইমে জি স্যার। অনেক কিছু ডিসকাস করলাম, বাট কনসেপ্ট তো ক্লিয়ার। মানে এটা এমন না যে আমাদের খুব থিওরি জানতে হবে, ইয়ে করতে হবে। মানে যেটা ডিটেল দরকার, সিক্স সিগমা নিয়ে হয়তো কিছু করতে তোমার অনেক পড়াশোনা করা লাগবে। আমাদের ক্লাসে আমরা যে বেসিক কনসেপ্ট গুলো দিয়ে দিলাম, হোয়াট ইজ সিক্স সিগমা, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্ট। আমরা যদি একটা প্রসেসকে সিক্স সিগমার কন্ট্রোলের মধ্যে রাখি, ডিফেক্টিভ রেট কি মিলিয়নে কত, 34 বা এরকম কিছু একটা। আর থ্রি সিগমাতে 1 মিলিয়নে 66 এর মতন, মানে অলমোস্ট 70% ডিফেক্টিভ। ঠিক আছে, বাট ওইটা সিক্স সিগমা অ্যাটেন্ড করবো কিভাবে? প্রসেসের একটা একটা টুল, একটা ইয়ে হচ্ছে, টেকনিক হচ্ছে প্রসেসের মধ্যে আমাদের ভ্যারিয়েবিলিটি কমাতে হবে। ছবিটা দেখলাম নর্মালি, সেটা ক্লিয়ার তো ওখান থেকে যে আমি লিমিটটা সেম রাখতেছি, কিন্তু সিগমা কমালে এই লিমিটের বাইরে যে এরিয়া, মানে ডিফেক্ট এরিয়াটা অনেক, প্রবাবিলিটি অনেক অনেক কমে আসবে। সিক্স সিগমা কাইজেন নিয়ে কথা বলি না, আর আমিও টায়ার্ড হয়েছি। কাইজেন কি? স্টেপ বাই স্টেপ ইমপ্রুভমেন্ট। আমরা একবারে জিনিসটাকে একবারে র্যাডিক্যাল চেঞ্জ করবো না। ইমপ্রুভমেন্ট কি হবে? স্মল স্মল ইমপ্রুভমেন্ট, স্টেপ বাই স্টেপ ইমপ্রুভ করে আমরা আমাদের আলটিমেটলি ইয়ে করবো। একবারে যখন র্যাডিক্যাল চেঞ্জে যাব, এটা মানে অনেক সময় এটা কাজ করে না। ঠিক আছে, যেমন সফটওয়্যারের ক্ষেত্রে বলা হয় যে কমপ্লেক্স হতে চিন্তা করলে তুমি একটা জিনিস ইয়ে করতে পারবে না। মানে সিম্পলিসিটি হচ্ছে একটা কি মানে এলিমেন্ট ফর সাকসেস। ঠিক আছে, সিম্পলিসিটি মানে কি? ধরো তুমি আহ একটা পাহাড়ের উপর তুমি কোনোভাবে ওখানে ইয়ে হয়ে গেল, স্ট্যান্ডার্ড রানওয়ে আছে, একটা এয়ারপোর্ট আছে, রানওয়ে আছে, কিন্তু প্লেন প্লেন বানানোর সব ইকুইপমেন্ট আছে। ঠিক আছে, এবং দের ইজ এ টিম, ইঞ্জিনিয়ার আছে, ইয়ে আছে, টেকনিশিয়ান আছে, 100 লোক আছে তোমার সাথে যারা প্লেনটা বিল্ড করতে পারবে। আর একটা ছোট টিম আছে 4-5 জনের, তারা হচ্ছে প্যারাশুট বানানোর সব ইকুইপমেন্ট তাদের সাথে আছে, এবং তারা প্যারাশুট বানাতে পারবে। তুমি কোন টিমে জয়েন করবা? হুম? কি মনে হয় কোন টিমে জয়েন করবা? ওই প্লেনের টিমে না প্যারাশুটের টিমে? দাও, আনসার দাও, ভুল হলে তো অসুবিধা নেই। শোনা যাচ্ছে তো, আমি কিন্তু কতগুলো কনফিউজ হয়ে যেতে, মানে অনলাইনে আছে কিনা। আর এটা তো হচ্ছে মানে একটু কনফিউজিং কোশ্চেন। প্যারাশুটের টিম আছে স্যার। হ্যাঁ, প্যারাশুট কেন? স্যার ম্যান পাওয়ার কম ওখানে স্যার, সাপোর্টের জন্য। কোনটা কাজ করবে কনফার্ম, কি মনে হয়? যেহেতু স্যার সব ইকুইপমেন্টস আছে, তাহলে স্যার প্যারাশুটেরটাই কাজ করবে। প্লেনটা একটা, এটা কমপ্লেক্স সিস্টেম না, ফেলিয়ার রেট ইজ ভেরি হাই। কোন একটা মানে ইয়ে, মানে টাইমের ব্যাপার আছে, তারপরে এই কমপ্লেক্স অপারেশন। তো তুমি তুমি কোনটাতে যাবে? ঠিক আছে, প্যারাসুটে কষ্ট হবে নামতে, বাট ইট উইল ওয়ার্ক। এর জন্য বলা হয় যে আমরা এই যে যখন কোনো সিস্টেম ইয়ে করি, কমপ্লেক্সিটি অ্যাভয়েড করবো। আচ্ছা, এখন যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট, ইউ স্টার্ট উইথ এ সিম্পল সিস্টেম। এখন কোনো কি কমপ্লেক্স সফটওয়্যার নাই? অবশ্যই আছে। এসএপি কি ভেরি কমপ্লেক্স, তাই না? বাট তুমি মানে সব কমপ্লেক্স সিস্টেম প্রথমে সিম্পল একটা মডেল দিয়ে শুরু করে আস্তে আস্তে এটার উপরে বিল্ড আপ করে, একবারে কিন্তু একদম কমপ্লেক্স সিস্টেমে কেউ যেতে পারে না, ওটা ফেল করবেই। স্পেশালি ফর সফটওয়্যার ডেভেলপমেন্ট, এটা কি করে, স্টার্ট ফ্রম দি সিম্পল সিস্টেম ইয়ে করে, তারপর আস্তে আস্তে এটার উপরে বিল্ড করতে থাকবে। একবার একদম কমপ্লেক্স সিস্টেম কিন্তু বানাতে যাবে না। ঠিক আছে, দিস ইজ এগেন অ্যানাদার মানে অ্যাসপেক্ট অফ কোয়ালিটি, হাউ টু মানে কি একটা কোয়ালিটি কিভাবে ডেলিভার করবে। একবারে কমপ্লেক্স ডিজাইন করবে, ইট ইজ মানে ফেল করার পর ইজ ভেরি হাই।
অনেক সফটওয়্যার কিন্তু ফেল করে এই কারণে। এনিওয়ে, শেষ করি ক্লাস, যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। তাহলে আজকে যে দুইটা ক্লাস নিয়ে সুবিধা হয়েছে, আমরা বুধবার দিন আমাদের আরেকটা টপিক বাকি আছে, পার্ট সিপিএন, ওটা হয়ে গেলে আমাদের সিলেবাস মোটামুটি শেষ। স্যার কোনো নেক্সট প্রশ্ন আছে ক্লাস থেকে? অনলাইনে হবে নাকি অফলাইনে? না, বুধবারের ক্লাস তো ফিজিক্যালি। আজকে তো যেহেতু যে কি বলে, ওই যে তাবলিগের আজকে তো আখেরি মোনাজাতের দিন, আজকে রাস্তাঘাটে প্রচুর ভিড় হবে। একটু ধরো গুলশান টুলশান যারা থাকে তাদের আসা অসুবিধার কথা চিন্তা করে আজকে এই ক্লাসটা অনলাইনে হয়েছে। এরপরে বুধবারে তো কোনো ইয়ে থাকার কথা না। স্যার না, ওটা এক্সাম হচ্ছে কবে নাগাদ হতে পারে? এক্সাম টেন্টিভ 11-12 তারিখ। 11 তারিখই ধরো। আর তো একটা ক্লাস, মানে বুধবার ইনশাল্লাহ শেষ করে ফেলবো। আর লাগলে হয়তো আর একটা ক্লাস লাগবে, মানে মনে হয় না লাগবে। আর যদি দরকার হয় সেটা অনলাইনে নেই। বুধবার যদি আমি টপিকটা শেষ না করতে পারি, তাহলে তারপরে ক্লাসটা হয়তো অনলাইনে নিন। আচ্ছা দেখি, আমি ওই এটাও অনলাইন নিতে পারি। তাহলে এই দুই সেকশন একসাথে নিলে একটু টাইম এক্সটেন্ড করে। বুধবার দিন তোমাদের ক্লাস আছে কোনো না? সব ক্লাস তো শেষ আমারটা ছাড়া নাকি? স্যার স্যার মার্কেটিং এখন প্রেজেন্টেশন আছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। স্যার বুধবার স্যার এ সেকশনের প্রেজেন্টেশন আছে স্যার ক্যাম্পাসে। কটা থেকে? স্যার লাঞ্চের পরে মানে ক্লাস টাইমে। আচ্ছা, লাঞ্চের পরে। তাহলে আমি লাঞ্চের আগে, আচ্ছা দেখি ফিজিক্যালি নিতে পারি। আর যদি আহ আচ্ছা যাই হোক, দেখি আমি একটু চিন্তা করি। বুধবার তো ফিজিক্যালি না, তো অসুবিধা হওয়ার কথা না। আর তারপর যদি চেষ্টা করবো একটা ক্লাসে শেষ করতে, আর না হলে হয়তো আমরা এই পরে একদিন সন্ধ্যায় হোক বা যে টাইমে হোক একটা অনলাইনে ক্লাস নিয়ে নিব, যদি ওই দিন এই ইয়েটা শেষ না করতে পারি। 1.5 ঘন্টা একটু ডিফিকাল্ট হবে মনে হচ্ছে। তো সমস্যা নেই, অনলাইনে নিয়ে নিন। বুধবার দিন সকালে তোমাদের কি অবস্থা? দুই সেকশন সকালবেলা ফাঁকা আছে তো নাকি? স্যার সকালে 11:30 থেকে বি সেকশনের মার্কেটিং প্রেজেন্টেশন শুরু হবে। ও, সাড়ে এছাড়া এগারোটা স্যার আর কিছু। ও, তাহলে তো আবার আচ্ছা দেখি, আমি একটু চিন্তা করিনি, কারণ আমাদের ফিজিক্যাল ক্লাস হয়ে গেছে বোধহয় 30টার মতন। আমি একদিন জিজ্ঞেস করছিলাম, বললো দ্যাটস গুড এনাফ। বাকি ক্লাসগুলো মানে আমাদের টার্গেট থাকে অ্যারাউন্ড 30 ক্লাসেস। হ্যাঁ, কম বেশি তো হয়, সুতরাং এখন অনলাইন নিলে কোনো অসুবিধা নেই। দিস আর বেসিক্যালি এক্সট্রা ক্লাস, অসুবিধা হবে না। আমি একটু আমারও স্কেজুলটা দেখতে হবে, মনে থাকে না কিছু। অফিসে যেতে লেখা আছে কোন দিন কি, দেখে আমি তাহলে ইয়ে করবো। ওই দিন তোমাদের প্রেজেন্টেশন কটা পর্যন্ত চলবে? ইভিনিং ইয়েতে যদি হয়? স্যার 4:30। আচ্ছা, থার্সডেতে কি কি প্রোগ্রাম? থার্সডেতে কি অবস্থা বলো? আমি একদিনের মধ্যে তাহলে ইয়ে করছি। থার্সডে মার্কেটিং ফাইনাল এক্সাম। ফাইনাল এক্সাম। ও, এক্সাম হলো তোমার জি দিন। স্যার। কটার সময় এক্সাম? স্যার 2:30 থেকে স্যার। 1:30টায়। তাহলে বুধবার দিন তো একটু প্রেশারে থাকবা। জি স্যার। তাহলে একটা একটা করতে পারি, আমি সম্ভবত থার্সডে ইভিনিং আমার তেমন কিছু নাই। তাহলে আমরা পরীক্ষার পরে 5টা বা 6টার দিকে অনলাইনে ক্লাসটা নিয়ে নেই। ঘন্টা দুয়েক লাগবে, 1-1.5 ঘন্টা মনে পারবো না। জি স্যার, আপনি চাইলে ওকে। আগামীকাল নিতে পারেন। হ্যাঁ, হ্যাঁ। আগামীকাল যদি না, ফ্রি কালকে থাকেন। আমার কিছু ইয়ে আছে, কালকে পারবো না। কালকে পারবো না। কালকে মানে এই না, কাল পরশু পারবো না। বুধবার দিন দুপুরের পরে, বাট তোমার তো বুধবার দিন সকালেও পারবো না। বুধবার দিন মানে সকালে পারবো, বাট 1.5 ঘন্টায় শেষ হবে না। তাহলে আমরা একটা কাজ করি, থার্সডে কি অসুবিধা হবে? অনলাইনে নিয়ে নেই, তাহলে ঘন্টা দুয়েকে শেষ হয়ে যাবে। নয়তো বা দুইটা ক্লাস, কি স্যার বলো, কোনটা তোমাদের, কোনটা প্রেফারেন্স? স্যার পারবো স্যার, থার্সডে নাইটে সমস্যা নেই। স্যার থার্সডে শিওর? সন্ধ্যা হলে ভালো হয় স্যার। আবির নাই নাকি? জি স্যার। তাহলে কি করব? পরীক্ষার পরে? পরীক্ষার পরে নেই, পরীক্ষা আগে নিলে তোমরা একটু পরীক্ষার প্রিপারেশন প্রেশারও থাকবে। মার্কেটিং কে পড়ায় আমার মনে থাকে না কিছু। খালেদ? ইফতেখার স্যার। ইফতেখার স্যার। ও আচ্ছা, খালেদ তো পড়াচ্ছে ইভিনিং এ, সরি। আচ্ছা, আচ্ছা। পার্ট টাইম স্যার। জি স্যার।
তাহলে আমরা থার্সডে সন্ধ্যার সময় আমি টাইমটা পরে ইয়ে করবো না, হ্যাঁ? ওকে কারণ চ্যাপ্টারটা একটু বড় তো, 1.5 ঘন্টা হবে না, 2 ঘন্টার মতন লাগবে। অসুবিধা নেই, আজ কিন্তু ফাঁকি দিয়ে পড়াবো, তাহলে শেষ করে ফেলতে পারবো। দেখ আমার স্লাইডে কিন্তু অনেক কিছু লেখা আছে, এটা খেয়াল করবা, বাট যতটুকু ক্লাসে ডিসকাস করেছে ওই কনসেপ্টটা থাকলে গুড এনাফ ফর দ্য এক্সাম, হ্যাঁ? অনেক কিছু ডিটেল আছে, বাট ওই এত ডিটেলে না গেলে হবে। আমাদের কোর কনসেপ্টটা অ্যাটলিস্ট নিলাম, যে হোয়াট ইজ 5S এ কি হচ্ছে, জিরোকা কি, তারপরে তোমার পোকাইও কি কি, তারপর 6 সিগমা কি, দিজ আর ডিফারেন্ট টুলস কোয়ালিটি কন্ট্রোলের, হ্যাঁ? এইগুলোই মোটামুটি একটা আইডিয়া থাকলেই হবে। ওকে স্যার ঠিক আছে তাহলে, ওকে তাহলে, জি স্যার। আল্লাহ হাফেজ। আর আমি ইয়ে করবো, আবির তোমার ইয়েটা দিছো জি স্যার ইমেইল? আচ্ছা, আমি স্লাইডটা একটু গুছিয়ে পাঠাতে চাই, কারণ অনেক কিছু লেখা আছে, তোমরা কনফিউজ হবে। আমি মনে হচ্ছে একটু কিছুটা ইয়ে করেছি, অনেক কিছু বাদ দিয়েছে, বাট তারপর মনে হয় আরেকটু ইয়ে করে পাঠাবো। ওকে তাহলে স্যার সন্ধ্যার পরে পাঠাই, আমি একটু দেখে জি স্যার শিওর তারপরে পাঠাবো, হ্যাঁ? জি স্যার, যেভাবে অবশ্যই ভালো তোমরা হবে। পরীক্ষাকে পাঠালে তোমরা তো এখন পড়বা না, তোমরা তো ঠিকই পরীক্ষার মাত্র আগের দিন দেখবা যে স্যার কি পাঠালে, একটু দেখি নাকি না আরো আগে দেখবা, মনে তো হয় না। কি আগে দিয়ে লাভ হবে? জি স্যার লাভ হবে স্যার ইনশাআল্লাহ তাই? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সন্ধ্যার পরে একটু গুছিয়ে, এখন আবার টাইম বেঁধে যেতে হবে, তারপরে ইয়ে করবো। ওকে তাহলে, হ্যাঁ, ওকে আল্লাহ হাফেজ, হ্যাঁ। ওকে স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার। Bye.